ব্যক্তিগত সে লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা ৩। সবচেয়ে অস্বস্তিকর জিনিস কি জানেন? যখন কেউ আপনার মুখের উপর অকারণে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন আপনি লজ্জা পাচ্ছেন জেনেও যখন সেই ব্যক্তির দৃষ্টি নড়চড় হয় না তখন সেটা হয় অস্বস্তিকর একটা পরিস্থিতি। আর আমি এসব পরিস্থিতির শিকার একটু বেশি হই। তার কারণ হচ্ছে আমার ব্যক্তিগত সে মাঝে মাঝে সে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন আমার মুখের ওপর কোনো বিশেষ কিছু নিয়ে গবেষণা চলছে। আশেপাশের মানুষ বোঝে না, শুধু তাকিয়ে আছে তো আছেই। ভাই এতটা তখন যতটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয় ততটা আমি আমার পুরো জীবনেও কখনো লজ্জায় পড়িনি। মাঝে মধ্যে ওনার এমন তাকিয়ে থাকার কারণে আমি মাথা তুলে একটু তাকে দেখার সুযোগ পর্যন্ত পাই না। আশেপাশের মানুষ তখন মিটমিট করে হাসে। সেদিন প্রথমবার সে নিজের বাবা মা ও পরিবার নিয়ে আমাদের বাড়িতে আসে পাত্রী দেখতে। সেদিন আমি ভীষণ নার্ভাস ছিলাম। ওনার সাথে আমার একটা সংযোজন বিয়োজন ভাব আছে। সংযোজন বিয়োজন কেন বলছি? আমি তার খুব পছন্দের পাত্রী, তাই সে আমাকে যে কোনো মূল্যে বিয়ে করতে চায়। আমি তাকে অপছন্দ করি ব্যাপারটা এমন না, আমি তাকে পছন্দ করি, কিন্তু তার চেয়ে বেশি আমি আমাকে পছন্দ করি। তার যেমন আমাকে যে কোনো মূল্যে তার লাইফে লাগবে, আমার ক্ষেত্রে তেমন কিছু না। আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল সে আমাকে পছন্দ করে বিধায় আমি তাকে পছন্দ করি। সে ছেলে ভালো, সেজন্য তাকে অপছন্দ করার মতো কোনো কারণ ছিল না। যদিও আমি আমার পরিবারকে আরও পরে জানাতে চেয়েছিলাম, কিন্তু তার চাপের জন্য আমাদের কথা বলার কয়েক মাসের মধ্যেই পরিবারকে জানাতে হয়েছিল। তাই আমাদের দুজনের ব্যাপারটা ছিল লাভ ম্যারেজ টাইপ অ্যারেঞ্জ ম্যারেজ। এর মানে হলো অপ্রত্যাশিত লাভ তো দুজনের মধ্যেই আছে, কিন্তু দুজনের হাবভাব ছিল সম্পূর্ণ অ্যারেঞ্জ ম্যারেজ টাইপ। মনে হচ্ছিল সেদিন পরিবারের পছন্দে প্রথমবারের মতো পাত্রী দেখতে এসে সে আমার উপর ফিদা হয়ে গেছে, আর আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, বাঙালি পাত্রী দেখার নিয়ম আছে। আমরা মেয়েরা শাড়ি পরবো, মাথায় ঘোমটা দেব, ছেলের পরিবারের সামনে বসে তাদের প্রশ্নের উত্তর দেব, এটাই স্বাভাবিক। যথারীতি নিয়ম এতটুকু পর্যন্ত আমার ক্ষেত্রেও ঠিক ছিল। আম্মা শাড়ি পরতে বলল। বাসায় আত্মীয়ের অভাব ছিল না, আমার বোনেরা ছিল। আশেপাশের বাড়ির ভাবিদের আম্মা সংবাদ দিবে আনিয়েছে আশেপাশের বাড়ির ভাবিদের আম্মা সংবাদ দিয়ে এনেছিল। বাসায় বিশাল খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছিল। মনে হচ্ছিল আজকে আমার বিয়ে, পাত্রের সঙ্গে যে কোনো মূল্যে আমাকে বিদায় করে দেবে। সেদিন আমি একটা লাল জামদানি পরেছিলাম, সে সাথে ছিল উঁচু হিল। এমনিতেই ছোট মানুষ, আবার শাড়ির সঙ্গে হিল জুতা মানাবে ভালো তাই পরেছিলাম। আম্মা নিজের কিছু গোল্ড আর বড় আপুর কিছু গোল্ড মিলিয়ে আমাকে পরিপূর্ণ সাজালো। পাত্রের সামনে বসবে, গোল গায়ে থাকবে না, পাত্রীর ওজন বাড়বে না, এটা আম্মার কথা। কিন্তু এত গোল্ড পরতে আমি অস্বস্তি বোধ করছিলাম। সেজন্য বারবার বলছিলাম, আম্মা এত গোল্ড কেন পরাচ্ছ? আমার গোল্ড পরতে ভালো লাগে না, সিম্পলভাবে সাজলেও তো চলে। আম্মা ধমক দিয়ে বলল, স্বর্ণ না পরলে ওজন বাড়ে না। ছেলের মা বাবা বোন আইবো, তোরে দেখবো, ওরা ভাববো আমাদের কিছু নাই। সমাজ রক্ষার লাগিয়াও এসব পড়া লাগে, তুই বুঝবি না। অতঃপর আমি চুপ রইলাম। যে যেটা দিচ্ছে সেগুলো পরে সুন্দর করে বসে রইলাম। 12টার পরপরই বাইরে হইচই শোনা গেল। পাত্রপক্ষ চলে এসেছে বলে হইচই হচ্ছে। আমি রুমে বসে তাদের গাড়িটার শব্দ পাই, আব্বুর গলাও শুনতে পাচ্ছিলাম। এর মাঝে আমার আব্বুর ছোট মেয়েটা দৌড়ে আমার রুমে এসে বলতে লাগলো, মামনি মামনি তোমার জামাই আসছে, জামাই সুন্দর আছে। আমি লজ্জায় পড়ে গেলাম। বিয়ে ছাড়াই ওনাকে জামাই বানিয়ে দিল। আমার রুমে একজন চাচাতো ভাবি বসেছিল, সে আমার আব্বুর মেয়েটাকে বুঝিয়ে বলল, তোমার মামনির এখনো বিয়ে হয়নি, লোকটা তোমার আঙ্কেল হবে। আচ্ছা বলে মেয়েটা দৌড়ে চলে গেল। তখনই দৌড়ে আমার এক চাচাতো আপু আমার রুমের সামনে এসে বলল, এই তোমরা দরজা লাগাও, ছেলের পরিবার আইয়া পড়ছে, ছেলের মা বাবা আরও অনেক মানুষ আইছে হেরা। মহিলারা যাতে বউয়ের রুমে ঢুকতে না পারে তোমরা বাইরে থেকে দরজা লাগাই দাও তাড়াতাড়ি। আমার পাশে বসা থাকা চাচাতো ভাবি উঠে দরজা লাগানোর আগে চাচাতো আপুকে বলল,
আপনি ছেলেরে দেখছেন আপা? ছেলে কেমন দেখতে? আমার চাচাতো বোন বেশ উৎফুল্লতায় হেসে আমার দিকে তাকিয়ে ইয়ার্কি মেরে বলল, ছেলে তো দেখতে মাশাল্লাহ রাজপুত্রের মতোই। তার পছন্দ আছে কইতে হইব। আপু চলে গেল, আমার দরজা লাগিয়ে বসে রইলাম। বাইরে হইচই রুমে আসছে, আমি খুব নার্ভাস হচ্ছি। এরা সবাই ফ্রেশ হলো, লম্বা জার্নি করে এসেছে। ওনারা হাত মুখ ধুয়ে সোফায় বসলেন, একে একে নাস্তা করিয়ে দেওয়া হলো। কিন্তু এর মাঝে জোহরের আজান পড়ায় ছেলেরা সবাই এক গ্লাস করে শরবত পান করে অজু করে মসজিদে যান নামাজ পড়তে। ওনাদের সঙ্গে মেয়ে এসেছিল মোট 3 জন, ওনার মা, ছোট বোন আর একজন চাচাতো বোন। 3 জনই এসে আমার সঙ্গে দেখা করলো, হাসি খুশি কথা বলল। ওনার আম্মু সবার আগে পরিচিত হয়ে সবার শেষে আমার রুমে আমার সাথে দেখা করেন। আমার সঙ্গে থাকা চাচাতো ভাবি আমাকে বলল ওনার আম্মুকে পায়ে হাত দিয়ে সালাম করতে। আমিও তাই করলাম। ওনার আম্মু আমার পিঠে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমি বোকা হয়ে গেলাম। মহিলা এতটা আন্তরিক হবে ভাবিনি। আন্টি আমাকে ছেড়ে আমার কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, আমাকে একটা নামাজের বিছানা দাও, নামাজ পড়ব। আমি শাড়ি পরে আছি ভেবে আমার চাচাতো ভাবি তাড়াহুড়ো করে নামাজের বিছানা খুঁজতে চাইল, কিন্তু আন্টি ভাবিকে থামিয়ে বললেন, আপনি বিচলিত হবেন না, মায়া আছে, ওই দিবে। আমি নার্ভাসের উপর নার্ভাস হচ্ছিলাম, হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। নার্ভাসে দ্রুত হাঁটতে গিয়ে শাড়ির কুচি পা দিয়ে কয়েকটা খুলে ফেললাম। ব্যাপারটা ঘটেছে সবার সামনে। সবাই এটা তৎক্ষণাৎ লক্ষ্য করে হেসে ফেলল, আর আমি লজ্জায় কাঁদতে ইচ্ছে করছিল তখন। ওনার চাচাতো বোন এগিয়ে এলো আমার শাড়ির কুচি ঠিক করতে। আমি এর মাঝে ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে আন্টির জায়নামাজের বিছানা এগিয়ে দিলাম। অপর হাতে কুচি ধরে রেখেছি। আন্টি কিছু বলেনি, অল্প হেসে ওনার মেয়েকে বললেন আমার শাড়ি ঠিক করে দিতে। ভাইরাসের মতো আমার শাড়ি খুলে যাওয়ার কথাটা ঘরে সবার মাঝে ছড়িয়ে গেল। সবাই আমাকে এই কথাটা জিজ্ঞেস করছে আর লজ্জায় জিভে কামড় দিয়ে হাই হাই করছে। আমি নাকি কারো মান সম্মান কিছু রাখিনি, আবার আমাকে নিয়ে মজাও করছে। ছেলেরা সবাই নামাজ থেকে ফিরলে আব্বা সবাইকে নিয়ে খেতে বসলেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই বসার ঘরে গোল হয়ে বসলো। সবাই পাত্রী দেখার তাড়া দিল। এদিকে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিভাবে সবার সামনে বসবো সেই নিয়ে। চাচাতো ভাবি আমাকে নিয়ে সবার সামনে গেল। আমার হাতে চায়ের ট্রে, মাথায় বড় ঘোমটা। যত আগাচ্ছিলাম ততটা অনুভব করলাম ট্রেতে থাকা চায়ের কাপগুলো মৃদু কাঁপছে। ভাবি আমাকে শক্ত করে ধরলো, যদি হাত থেকে চায়ের ট্রে পড়ে যায় সেজন্য। সবার সামনে টেবিলের উপর চায়ের ট্রে রাখতে গিয়ে আমার হাত ভূমিকম্পের মতো কাঁপছিল। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল আর ভয় না পেতে সান্ত্বনা দিচ্ছিল। উনার চাচা উনার মেয়েকে বললেন দ্রুত আমার হাত থেকে চায়ের ট্রে নিতে, নয়তো পড়ে যাবে। আমাকে বসানো হলো সবার সামনে একটা চেয়ারে বসার পরপরই পা কাঁপছে নার্ভাসে আর হাত কাঁপছে ভয়ে। আমার অবস্থা দেখে সবাই আমাকে ভয় না পেতে বারংবার নির্ভয় দিচ্ছিল। আমি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। মাথা নুয়েছিল বিধায় সবার পা দেখছিলাম। ওনার পায়ের সাক্ষাৎ পেলাম আমার বামে। মাথায় ঘোমটা টানার নাম করে সবার আড়ালে ওনাকে দেখার জন্য চোখ তুলতেই মুহূর্তেই চোখাচোখি হয়ে গেল ওনার সাথে। চুরি ধরা পড়ার মতো দ্রুত নিচে তাকিয়ে গেলাম, আর তাকালাম না। কিছুক্ষণ পর আবার তাকাতে গিয়েও আবারও একই অবস্থা হলো। দুজনের চোখাচোখি হলো। লোকটা সোফায় হেলান দিয়ে বসে, মুখে হাত ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে। ওনার বাবা মা, বোন, চাচা, আমার বাবা, ভাই সবাই যে সামনে আছে সেটা তো মানছেই না। তার বেহায়া দৃষ্টির সামনে আমার আর সাহসে কুলায়নি চোখ তুলে তৃতীয়বার তাকানোর। ভাবি বারবার আমার পিঠে খোঁচা মেরে বলছিল পাত্র আমার দিকে তাকিয়ে আছে, আমি যেন তাকাই। অথচ আমি অলরেডি 2বার ধরা খেয়েছি তার দিকে তাকাতে গিয়ে, এখন আর না। তারা মোট এসেছিল 8 জন, 3 জন মেয়ে, ওনাকে নিয়ে বাকি 5 জন ছেলে। ওনার মা বাবা, বোন, একজন বিবাহিত চাচাতো বোন, 2 জন চাচা, 1 জন চাচাতো ভাই। দেখাদেখির পর ওনার বাবা আমার হাতে একটা খাম দেন। খামটা বেশ ভারী ছিল। বুঝলাম সেখানে পাত্রের সালামি আছে। সবাই আমাদের আলাদাভাবে কথা বলার জন্য রুমে যেতে বলল, কিন্তু উনি রাজি হলো না। সে বলল প্রয়োজন নেই। কিন্তু ওনার চাচাতো বোন হুট করে বলল, ভাবি চলেন আমরা আপনাদের বাড়িটা ঘুরে আসি। সবাই সম্মতি দিল। ওনার চাচাতো বোন আমাকে নিয়ে আমাদের বাড়ির পিছনে পুকুরের পাড়ে গেল। সঙ্গে ওনার ছোট বোন জেকিও ছিল।
ওনার ছোট বোন জেকি আমাকে একা পেয়ে ঠাস করে বলে বসলো, ভাবি ভাই তো আপনাদের আমাদের কিছু বলে না, উনি গম্ভীর মানুষ, আপনি বলেন না ভাইয়ের সাথে আপনার কিভাবে পরিচয় হলো? আমাদের বাড়ি তো চট্টগ্রাম আর আপনাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, তাহলে আপনাদের দেখা কিভাবে হলো? ওনার চাচাতো বোনের নাম তাসফিয়া, উনি নববিবাহিত। উনিও জ্যাকির সাথে তালে তাল মিলিয়ে বললেন, ভাবি আপনি আবার মাইন্ড করেন না, আমরা আপনার ননদগুলো একটু বাচাল। আচ্ছা ভাবি, আপনি বলেন তো কে আগে কাকে প্রপোজ করছে, ভাই নাকি আপনি? ভাইরে দেখলে জীবনে মনে হয় না উনি প্রেম টেম বুঝেন। উনি তো এই জগতের মানুষই না, এই যুগের ছেলে মেয়ের মতো চলাফেরাও করে না। ভাই ভদ্র মানুষ, তাহলে আপনি কেমনে আমার ভাইরে পটাইলেন? আমার ভাই কোনো মেয়ে পছন্দ করেন এই কথাটা ঘরে শোনার পর আমরা সবাই শক খেয়েছিলাম। ভাইয়ের পছন্দ আছে এই কথাটা জানার পর ঘরের কেউ অমত করেনি, সবাই খুশিতে চলে আসছি আপনাকে দেখতে। আপনাদের বাড়ি অনেক দূরে, সেজন্য আমরা মানুষ কম আসছি, নয়তো সবাই আসতো ভাইয়ের বউরে দেখার জন্য আপনাদের বাড়িতে। আমি কিছু বলছিলাম না, শুধু লজ্জা হাসছিলাম। এর মাঝে তাসফিয়া আপু আবার বলল, আহ আরে ভাই মনে হয় প্রপোজ করছে। আমি ভাইয়ের দৃষ্টি দেখেই বুঝে ফেলছি। তুই দেখিসনি ভাই ভাবির দিকে কিভাবে তাকিয়েছিল? নিশ্চিত আজ ভাবির নজর লাগবো। আমরা পুকুর পাড়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে ওনাকে দেখা গেল ওনার আম্মুকে সাথে নিয়ে হাজির হতে। আমরা সবাই চুপ করে গেলাম। আন্টি আমার পাশে দাঁড়িয়ে ওনার ছেলেকে বলল ছবি তুলতে। আন্টির ফোনটা ওনার হাতেই ছিল, অথচ উনি আন্টির ফোনটা রেখে নিজের আইফোনে আমাদের ছবি তুলতে লাগলেন। যে কি বাধা দিয়ে বলল, ভাই আইফোনের ছবি তো নেওয়া যায় না, তুমি আম্মার ফোনে ভাবি আর আম্মার ছবি তুলে দাও, বাড়িতে নিয়ে সবাইকে দেখাবো। আইফোনের ছবি ভালো আসে, আমি হোয়াটসঅ্যাপে তোকে পাঠিয়ে দেবো। একে একে সবাই আমার সাথে দাঁড়িয়ে ছবি তুললো। ওনার আম্মা আমার পাশে ওনাকে দাঁড়াতে বললেন, বললেন ছবি তোলার জন্য। উনি আমার দিকে তাকিয়ে নিষেধ করলেন, ছবি তুলবেন না। যে কি বেশ কয়েকবার বলল, কিন্তু উনি রাজি হলেন না। এর মাঝে ওনার আম্মা চলে গেলেন, ওনার দৃষ্টি আমার উপর। তাসফিয়া আপু জেকিকে খোঁচা মেরে ওনার দৃষ্টি দেখাচ্ছেন, বিষয়টা লজ্জাজনক। আমি অস্বস্তিতে পড়ে তাসফিয়া আপুকে বললাম, আপু চলুন আমরা ঘরে যাই, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। এর মাঝে উনি বাধা দিয়ে বলল, তাসফিয়া জেকিকে নিয়ে দূরে যা, আমার প্রাইভেসি লাগবে, যা। অবাক হয়ে ওনার দিকে তাকালাম। তাসফিয়া আপু জেকিকে নিয়ে দূরে দাঁড়ালো, ওরা আমাদের নিয়ে হাসছে। এবার উনি আমার মুখোমুখি দাঁড়িয়ে, ওনার পরনে কালো প্যান্ট, সাদা শার্ট ইন করা, বাম হাতে অ্যাপেল ওয়াচ। উনি মাথা নুয়ে ওনার পায়ের কালো শুয়ের দিকে তাকিয়ে উনি আমাকে ডাকলো। আমার দিকে তাকান হৃদ। আমি ওনার দিকে তাকানোর বদলে উল্টে মাথা নুয়ে নিলাম। উনি ফের বললেন, আপনি সবসময় আমার কথা উল্টো শোনেন কেন? আমার দিকে তাকাতে বললাম, আপনি তার বিপরীতে মাথা নুয়ে নিচ্ছেন কেন? পাত্র পছন্দ হয়নি তাই? আমার কিন্তু পাত্রী পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। না চাইতেও আমার মুখে হাসি চলে এলো, হেসে ফেললাম। উনি ফের বললেন, আপনি হিল পরেছেন কেন হৃদ? কতবার মানা করেছি হিল পরবেন না, হিল পরলে আপনি আমার মান হারিয়ে ফেলেন, হিল খুলুন, আর পরবেন না কখনো এসব। আমি তাকিয়ে বললাম, শাড়ির সঙ্গে হিল না পরলে সুন্দর দেখায় না। সুন্দর দেখাতে গিয়ে আপনার শাড়ি খুলে যাচ্ছিল, এটা ভালো দেখায়? আমি লজ্জায় মাথা নুয়ে নিলাম। হয়তো ওনার বোনেরা কেউ ওনাকে তখনকার কথাটা বলেছে, সেজন্য সে এখন আমাকে খোঁচা মারল। আমি চুপ। তখন তিনি পকেট থেকে টিস্যুতে মোড়ানো কিছু একটা বের করে আমার দিকে বাড়িয়ে দিতে দিতে বললেন, নিন এটা আপনার। আমি ওনার হাতের মোড়ানো টিস্যুর দিকে তাকিয়ে বললাম, কি এটা? আপনার শিকল, মানে খুলুন। উনি আমাকে ইশারা করে নিতে বললেন। আমি হাত বাড়িয়ে নিলাম। মোড়ানো টিস্যুতে খুলেই এক চকচকে গোল্ডেন কালার দুটো পায়েল। আমি হাতে নিয়ে অবাক হলাম। আমার মনে হলো পায়েল দুটো গোল্ডের হবে। আমি পায়েল দুটো হাতে নিয়ে ভালোভাবে দেখে বললাম, আপনি এগুলো আমাকে দিচ্ছেন কেন? এগুলো কার? আমার জন্য দেখা পাত্রীর জন্য এনেছি। আমার পাত্রী পছন্দ হয়েছে, সেজন্য অগ্রিম বুকিং করে রাখছি পায়ে শিকল পরিয়ে, যাতে কেউ নজর না দিতে পারে। ওনার কথায় লজ্জা মিশ্রিত হাসলাম, কিন্তু পায়েলগুলোর দিকে তাকিয়ে কনফিউজড হয়ে বললাম, পায়েলগুলো গোল্ডের মতো দেখাচ্ছে, এগুলো কি গোল্ড? সে উত্তর দিল ঘুরিয়ে পেঁচিয়ে, যদি মনে করেন তাই, তবে হবে হয়তো গোল্ডের কথা শুনে আমি তৎক্ষণাৎ তার দিকে
তার দিকে টিস্যুতে পুনরায় পায়েলগুলো মুড়িয়ে ফেরত দিতে চেয়ে বললাম, আমি এত দামি জিনিস রাখবো না, আপনি নিয়ে যান, এসব এসব আমার পছন্দ না। কিন্তু আমি তো শুনলাম আপনি নাকি গোল্ডের পায়েলের খুব শখ ছিল। আমি বেশ অবাক চোখে তার দিকে তাকিয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? আপনাকে এসব কথা কে বলেছে? আমি কিভাবে জানি সেটা ম্যাটার করে না, আমার কাছে অবশ্যই ম্যাটার করে। আমি আপনার জিনিস নেব না, আমাদের এখন বিয়ে হয়নি। আপনি পায়েলগুলো ফেরত নিয়ে যান, এই নিন। আমি হাত বাড়িয়ে পায়েলগুলো ফেরত দিতে চাইলাম, সে নিল না, বরং দু হাত পকেটে গুজে বলল, আমাদের বিয়ে হলে আপনি আমার কি হবেন? বউ। আর আমি আপনার কি হব? আমি খানিকটা লজ্জায় পড়ে মিনমিন করে বললাম, স্বামী। তখন আমাদের বাড়ির সবাই এখন আপনাদের বাড়ির সবাই কিন্তু আমাকে মায়ার স্বামী বলেই চিনবে। বললে বলবে আমি মায়ার স্বামী, বলবো আমি মায়ার স্বামী হই। একইভাবে আপনাকেও কিন্তু আমার বাড়িতে সবাই আমার বউ হিসেবেই চিনবে। এর মানে আমি আর আপনি কিন্তু একই, আলাদা নই, রাইট? আমি ওনার কথার যুক্তিতে মাথা নাড়লাম। আসলে বিয়ে হলে স্বামী স্ত্রী একে অপরের হবে, সেটাই স্বাভাবিক। আমার সম্মতিতে উনি ফের আরেকটা যুক্তি দেখিয়ে বললেন, আপনি যদি বউ আমার হন, তাহলে আমি আমার বউকে যা খুশি দিতে পারি। আমার বউ আমার জিনিস পরবে, সেটাই স্বাভাবিক। তাছাড়া আপনি বিয়ে করে আমার ঘরে গেলে আপনাকে দেওয়া গিফটগুলো কিন্তু আমার ঘরে যাচ্ছে। তাই চিল, আমি আপনাকে কিছু দিচ্ছি না, আমি আমার বউকে দিচ্ছি। আরেকটা কথা, পায়েলগুলো আপনাকে এখন পরানোর সুযোগ নেই। আপনি পরে সময় করে আমাকে একটা ছবি তুলে দিয়েন পায়েল। ওনার কথায় যুক্তি থাকলেও আমি দ্বিমত করে বললাম, তারপরও আমি আপনার গিফট নিতে পারবো না। যদি আমাদের বিয়ে না হয় তখন? বিয়ে হবে না কেন? আপনার কি অন্য কোনো মতলব আছে নাকি রিত? মতলব নেই, যদি কোনো, সে খানিকটা শক্ত গলায় বলল, যদি বলতে কোনো অপশন নেই রিত, বিয়ে আমাকেই করতে হবে। আপনি চাইলে আজই বিয়ের ডেট ফিক্সড করতে পারি, কি করব? তার কথায় আমি দ্রুত বাধা দিয়ে বললাম, প্লিজ এখন না, আমার সময় লাগবে। আমার কথায় সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ চলে যেতে লাগলো। ওনার হঠাৎ পরিবর্তন হওয়া মুডের ব্যাপারটা বুঝলাম না। সে কি কষ্ট পেল আমার সময় চাওয়ায়, নাকি হতাশ হলো? লোকটা আসলে অদ্ভুত।